তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউতে। আজকে এবছর যারা ক্লাস 10-এ পড়ছো এবং আগামী বছরে মাধ্যমিক 2024-এর পরীক্ষা তোমরা দিতে চলেছো, তাদের জন্য আজকে জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই অধ্যায় থেকে যে সকল 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আসে সেগুলি উত্তরসহ আলোচনা করব। মনে হতেই পারে যে কোশ্চেন প্যাটার্নও তো শুধুমাত্র 2 আর 5 ছিল, তাহলে 3 কেন? দেখো, যে বড় প্রশ্নগুলো আসে তার মধ্যে কিন্তু পার্ট মার্কিং থাকে 2+3 এর, তার জন্যই 2, 3 আর 5-এর প্রশ্ন উত্তরগুলো একদম উত্তরসহ আলোচনা করব। এবং যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওতে তোমাদের যে নোটসগুলো নিয়ে আলোচনা করব তার ফ্রি পিডিএফ আমরা কিন্তু দেব। অর্থাৎ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য এই ভিডিওর মধ্যে একটি কিন্তু ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলা থাকবে এবং ডেসক্রিপশানে থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের অর্থাৎ স্মল লেটারে দিয়ে এই ভিডিওর পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া জানিয়ে দিই, তোমাদের মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সমস্ত বিষয়ের নোটসগুলি কিন্তু আমাদের চ্যানেলে আসা শুরু হয়ে গিয়েছে। তার লিঙ্কগুলো অর্থাৎ প্লেলিস্টের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখলাম। সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু ভিডিও থেকে পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলের মাধ্যমে একদম ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই যে প্রশ্নগুলো প্রথমেই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন কেন? আর মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি 3+2 বা আলাদা আলাদা করে তোমাদের 2 নম্বরেরও কিন্তু আসতে পারে। তো প্রথমেই কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন? উত্তর দেখো, মেন্ডেল প্রধানত মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যের কারণে পরীক্ষার জন্য এই গাছকে নির্বাচন করেন। প্রথম, মটর গাছ একবর্ষজীবী হওয়ায় অল্প সময়েই পরীক্ষার ফল জানা সম্ভব। 2 নম্বর, মটর ফুল উভলিঙ্গ হওয়ায় স্বপরাগী হয়, ফলে বাইরের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যাওয়ার সম্ভাবনা কম এবং এই কারণেই বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত খাঁটি অপত্য উৎপাদন মটর গাছ সক্ষম। পরের পয়েন্ট, মটর গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বংশগত বৈশিষ্ট্য দেখা যায়, যার মধ্যে অন্তত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের স্থায়িত্ব অনস্বীকার্য। 4 নম্বর পয়েন্ট, ফুলগুলি আকারে বড় হওয়ায় অতি সহজেই পরনিষেক ঘটানো সম্ভব। 5 নম্বর, সংকরায়নের ফলে উৎপন্ন সংকর উদ্ভিদগুলি সম্পূর্ণরূপে জননক্ষম এবং নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। এবার চলে যাব সেকেন্ড পার্ট, মেন্ডেলের এই সাফল্য লাভের কারণ কি? প্রথম কারণ, মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার সময় 1 জোড়া কিংবা 2 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন। 2 নম্বর, তিনি অন্তত 3টি বংশানুক্রম পর্যন্ত পরীক্ষা করে ফলাফল লিপিবদ্ধ করেছিলেন, যার ফলে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ করা সহজ হয়েছিল। 3 নম্বর, তিনি প্রাথমিকভাবে যে সকল উদ্ভিদগুলিকে নির্বাচন করেছিলেন সেগুলি সবই বিশুদ্ধ ছিল। এই হচ্ছে প্রথম যে প্রশ্নটি, তার উত্তর। পরের প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করেন। আর ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে পার্থক্য। প্রথমে মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী যে বৈশিষ্ট্য দেখো, প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে ফুলের বর্ণ বেগুনি আর সাদা, গাছের উচ্চতা লম্বা বেটে, বীজের বর্ণ হলুদ সবুজ, বীজের আকার গোলাকার কুঞ্চিত, পরিপক্ক ফলের বর্ণ সবুজ হলুদ, পরিপক্ক ফলের আকৃতি পরিপুষ্ট খাঁজযুক্ত, ফুলের অবস্থান কাক্ষিক শীর্ষস্থ। তারপরে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য। প্রথম, কোনো জীবের একটি চরিত্রে জিনগত গঠনের অ্যালিল সমন্বয় দ্বারা প্রকাশ করলে তাদের জিনোটাইপ বলে। 2 নম্বরে, জিনোটাইপ জীবের জিনগত অভ্যন্তরীণ বৈশিষ্ট্যকে সূচিত করে। 3 নম্বর, এটি কেবলমাত্র সংকরায়ন পরীক্ষাভিত্তিক নির্ণয় করা যায়। 4 নম্বর, জিনোটাইপ 1 হলে ফিনোটাইপ 1 হবেই। 5 নম্বর, একমাত্র জিনোটাইপ দেখে বিশুদ্ধ ও সংকর জীবের বৈশিষ্ট্য পৃথক করা যায়। ফিনোটাইপের প্রথম, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। ফিনোটাইপ হলো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ। 3 নম্বর, ফিনোটাইপ নির্ণয়ে খালি চোখ করা যায়। 4 নম্বরে, ফিনোটাইপ 1 হলে জিনোটাইপ 1 নাও হতে পারে। আর 5 নম্বর, ফিনোটাইপ দেখে বিশুদ্ধ সংকর জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য করা যায় না। 3 নম্বরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর, আচ্ছা এখানে স্পেলিংয়ে একটু মিস্টেক আছে, এখানে এক সংকর হবে।
মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। তো দেখো, প্রথমে এখানে এক সংকর জনন কাকে বলে সেটি লিখে দেওয়া আছে। একজোড়া বিপরীতধর্মী লক্ষণযুক্ত একই প্রজাতির দুটি বিশুদ্ধ জীবের মধ্যে পরনিষেক ঘটানোর পদ্ধতিকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলা হয়। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে মার্ক, MARK, সম্পূর্ণ স্মল লেটারে। তারপরে বলা হচ্ছে একটি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত খর্বাকার ক্যাপিটাল টি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত খর্বাকার স্মল টি মটর গাছের মধ্যে সংকরায়ন বা ইতর পরাগযোগ ঘটিয়ে মেন্ডেল প্রথম অপত্য বংশ অর্থাৎ F1 জনুতে সকল মটর গাছই দীর্ঘাকার অর্থাৎ সংকর লম্বা T পেয়েছিলেন। এরপর মেন্ডেল প্রথম অপত্য বংশে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটান এবং লক্ষ্য করেন দ্বিতীয় অপত্য বংশে অর্থাৎ F2 জনুতে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে 3 ভাগ অর্থাৎ 75% দীর্ঘাকার এবং 1 ভাগ অর্থাৎ 25% খর্বাকার মটর গাছ উৎপন্ন হয়েছে। অর্থাৎ দ্বিতীয় অপত্য বংশে মটর গাছের এক সংকর জননের বাহ্যিক লক্ষণগত অনুপাত বা ফিনোটাইপগত অনুপাত 3:1। মেন্ডেলের F2 বংশে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে পুনরায় স্বনিষেক ঘটান এবং লক্ষ্য করেন 3 ভাগ দীর্ঘাকার মটর গাছের মধ্যে 1 ভাগ দীর্ঘাকার মটর গাছ থেকে শুধু দীর্ঘাকার মটর গাছই উৎপন্ন হয়েছে এবং বাকি 2 ভাগ দীর্ঘাকার মটর গাছ থেকে দীর্ঘাকার এবং খর্বাকার মটর গাছ উৎপন্ন হয়েছে। অর্থাৎ 3 ভাগ দীর্ঘাকার মটর গাছের মধ্যে 1 ভাগ বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত দীর্ঘাকার মটর গাছ এবং 2 ভাগ সংকর বৈশিষ্ট্যযুক্ত দীর্ঘাকার মটর গাছ। মেন্ডেল লক্ষ্য করেছিলেন F2 জনিতে উৎপন্ন 1 ভাগ খর্বাকার মটর গাছ থেকে স্বনিষেকের ফলে উৎপন্ন মটর গাছগুলি প্রত্যেকটি খর্বাকার অর্থাৎ F2 জনুর 1 ভাগ খর্বাকার মটর গাছ বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত। সুতরাং এক সংকর জননে F2 জনের উৎপন্ন মটর গাছগুলির জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। এখানে জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত আলাদাভাবে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, সমস্তটাই পিডিএফের মধ্যে দেওয়া থাকবে। তারপর এই হচ্ছে তোমাদের চেকার বোর্ড, দেখে নাও। তারপরে সিদ্ধান্ত অর্থাৎ এই থেকে কী সূত্র পাওয়া গেছিলো, এর থেকে পৃথকীকরণ বা পৃথকী ভবনের সূত্র পাওয়া গেছিলো। সূত্রটা কি, একই প্রজাতির একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে ক্রসের ফলে এক জাতীয় বিপরীত বৈশিষ্ট্যের উপাদান বা ফ্যাক্টর জনিত্র জনু থেকে অপত্য জনুতে একত্রিত হলে তারা কখনো পরস্পর মিশ্রিত হয় না, পরন্তু জননকোষ বা গ্যামেট গঠনকালে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও আর এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন আছে, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরটা। তো দেখো, ধীরে ধীরে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি না, ভিডিও অন্যথায় অনেকটা লম্বা হয়ে যাবে। এগুলো তোমরা টেক্সট বইতেও পেয়ে যাবে চেকার বোর্ড সহ, তাও তোমাদের সুবিধার জন্য এখানে আমি তোমাদের চেকার বোর্ডটা দেখিয়ে দিয়েছি। তারপরে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত আর সিদ্ধান্ত, এখান থেকে মেন্ডেল স্বাধীন সঞ্চারণের সূত্র পেয়েছিল, সেই স্বাধীন সঞ্চারণের সূত্রটা কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন, বিশুদ্ধ কালো অর্থাৎ BB এবং বিশুদ্ধ সাদা স্মল বি গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। এটিও দেখে নাও, গিনিপিগের এক সংকর জননের পরীক্ষা। আর এখান থেকেও পৃথকীকরণ বা পৃথক ভবনের সূত্র এটি দেখে নাও। পরের কোশ্চেন, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বক্তব্যটি একটি ছকের সাহায্যে এবং বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। আর স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? তো এর উত্তরটাও তোমরা দেখে নাও। তার নিচে স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ কেন বলা হয় লেখা আছে, দেখো, কারণ স্ত্রীলোকের গ্যামেট সমপ্রকৃতি বিশিষ্ট হয় অর্থাৎ XX প্রকৃতির হয়। তার পরের প্রশ্ন, গিনিপিগের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করো। তো এখানে গিনিপিগের দ্বিসংকর জননের পরীক্ষাটি দেখানো আছে, দেখে নাও। আর এখান থেকে স্বাধীন সঞ্চারণের সূত্র পাওয়া গেছে, সেটাও দেখে নাও। পরের প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? এই প্রশ্নটি তোমরা দেখে নাও।
পরের প্রশ্ন, একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কীরূপ ফলাফল হবে তা দেখাও। তো প্রথমে চেকার বোর্ডটা এখানে দেখানো হয়েছে, তারপরে সিদ্ধান্ত নিচে লেখা রয়েছে, দেখে নাও। পরের প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সম্পূর্ণটা লেখা আছে, দেখে নাও। চেকার বোর্ডও দেখানো রয়েছে। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, একই সাথে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। এর উত্তরটা দেখে নাও। থ্যালাসেমিয়ার কারণ লক্ষণগুলি কী কী আছে দেখে নাও। লক্ষণ আর উপসর্গ এই দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে। আর জেনেটিক কাউন্সেলিংয়ে কী পরামর্শ দেওয়া হয় সেটিও এখানে লেখা আছে পয়েন্ট ওয়াইজ, সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের জন্য তৈরি করা। যেভাবে পরীক্ষায় কোশ্চেন আসে এবং যেভাবে উত্তর লিখতে হয় সম্পূর্ণটা সেইভাবেই কিন্তু তোমাদের এখানে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কি? সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। তো দেখো, প্রথমে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে সেটা সংজ্ঞা দেওয়া রয়েছে, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তরও এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো উত্তর সহ তোমাদের জানিয়ে দিলাম, এবং ডেসক্রিপশানে যে ফ্রি পিডিএফের ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই যে পাসওয়ার্ডটি চাইবে সেই পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন তোমাদের বলে দিয়েছি, সেখান থেকে তোমরা পাসওয়ার্ডটি দিয়ে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।